দর্শক, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। আর আমাদের আজকের আলোচনার বিষয়ে প্রাণীজ আমিষের যোগানে প্রাণী সম্পদ অধিদপ্তরের ভূমিকা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ রেয়াজুল হক। ডক্টর মোহাম্মদ রেয়াজুল হক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এশিয়ান বিজনেস এই অনুষ্ঠানের স্টুডিওতে। এবং আপনি জানেন যে আজকে আমাদের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি প্রাণীজ আমিষের যোগানে প্রাণী সম্পদ অধিদপ্তরের ভূমিকা, সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। শুরুতেই জানতে চাইব যে দেশের যে ক্রমবর্ধমান প্রাণীজ আমিষের চাহিদা পূরণে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মপরিকল্পনাটা যদি একটু বলতেন। না, আপনি যথার্থ বলেছেন, এটা প্রাসঙ্গিক। প্রাণী সম্পদ অধিদপ্তর তো এই ট্রেডেই কাজ করে, অর্থাৎ প্রাণীজ আমিষ সরবরাহ হয়, সেটা দুধ হতে পারে, ডিম হতে পারে, মাংস হতে পারে। প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের ইনক্লুসিভ অ্যাটেনশন আছে। আমরা যদি বলি, সাম্প্রতিক ডিম নিয়েও আমরা কথা বলেছি, এবং কিছুদিন আগে একটা অস্বাভাবিক বর্ষা গিয়েছে। বর্ষাকাল শেষ হয়েছে, বর্ষা শুরু হয়েছে দেখেন, এবং বন্যা হয়েছে, বর্ষা হয়েছে। বাজারে যে শীতের সবজির যে স্কারসিটি আমি বলবো, এটা ন্যাচারাল ক্যালামিটি। আমাদের যে বৈশ্বিক যে উষ্ণতার যে প্রভাব, এটা কিন্তু এই যে ঋতু পরিবর্তন, এগুলো কিন্তু ছোঁয়া লাগছে বাংলাদেশে, এবং এটা কিন্তু ইম্প্যাক্ট আসছে। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের ডিমের দামে একটু হেরফের হয়েছে। আমরা ইন্টারভেনশনে গিয়েছি অধিদপ্তর মন্ত্রণালয়, এবং স্বল্প সময়ের মধ্যে সেটাকে আবার রিস্টোর করছে। এখন কিন্তু সহনীয় পর্যায়ে এসছে। তো ডিমের উৎপাদন যদি আপনি বলেন, সে সময় কিন্তু যে প্রভাবটা পড়ে, সেটা কিন্তু ডিমের উপর বাড়তি চাপ, যেহেতু সবজি বাজারে ছিল না, শীতের আগাম সবজিটা আসে নাই, কালচার ফিশ সেটা আসে নাই, সুতরাং বাড়তি চাপ পড়েছে। কিন্তু আমাদের উৎপাদন যদি আপনি ধরেন, আমাদের সঠিকই ছিল। যদি শীতের সবজিটা বাজারে প্রবেশ করতো, সেই দাম কিন্তু এত উঠতো না। এখন আবার শীতের সবজি বাজারে এসছে, আপনি দেখেন দাম কিন্তু সহনীয় পর্যায়ে চলে আসছে, একটার সাথে একটা রিলেটেড। তো উৎপাদন আমরা ঠিকই আছি। আবার এই উৎপাদনটা কিন্তু এমন না যে আমি হঠাৎ করে বাড়াই দিতে পারি, আবার হঠাৎ কমাই ফেলতে পারি। এটা কিন্তু একটা লাইফ সাইকেল আছে। সুতরাং সেখানে ইন্টারভেনশনে গেলে কিন্তু এত সহজ না, বায়োলজিক্যাল ইস্যুস। হ্যাঁ, তো এটা হলো ডিমের কথা। আর মাংস যদি আমরা বলি, মাংসের, আচ্ছা, আমি ডিম নিয়ে আপনাকে, যেহেতু আপনি ডিমের কথা, আমি আপনাকে এই প্রশ্নটা করতাম, যেহেতু আপনি আগেই এর উত্তর দিয়ে দিয়েছেন, তো নতুন করে প্রশ্ন না করে যেটি বলতে চাইবো, আমরা তো ডিম আমদানির একটা বিষয় দেখেছি, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় যে সুযোগটা দিয়েছে তার পক্ষে কিন্তু আমি যতটুকু জানি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় নয়। তো পক্ষে না থাকার কারণ কি? কারণ আমরা তো ডিমের দাম কমাতে পারছি না। আসলে আবার আমদানি করেও যদি কমানোর চেষ্টা করি, তাহলে বিপক্ষে থাকার কারণ না। কোনো কিছু করে তো অবশ্যই আমার ডিমের দাম কমাতে হবে, সহনীয় পর্যায়ে রাখতে হবে। আচ্ছা, পক্ষ বিপক্ষ না, কথাটা হচ্ছে প্রাণী সম্পদ মন্ত্রণালয় বা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় অধিদপ্তর, আমাদের একটা অ্যাসপিরেশন, এটা আমরা বলি আকাঙ্ক্ষা। আমাদের আকাঙ্ক্ষা হলো যে আমরা আমদানিটা আমরা নিরুৎসাহিত করতে চাই। কারণ আমদানিটা কোনো সমাধান হতে পারে না, দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না। সেক্ষেত্রে ডিপেন্ডেন্সি বাড়বে, সেক্ষেত্রে আমাদের স্থানীয় উৎপাদকরা ওরা একটু নিরাশ হবে এবং ঝুঁকি নিতে চাইবো না, তা রিস্টোর করবে না। সেক্ষেত্রে উৎপাদনের যে ধারাবাহিকতা, সেটাতে কিন্তু ব্যাঘাত আসবে। এই অ্যাপ্রিসিয়েশন থেকে কিন্তু আমরা সবসময় বলি যে না, আমদানি নির্ভর হব না, আমরা স্বয়ংসম্পূর্ণ। ডিম আমদানি রপ্তানির বিষয় না, এটা কিন্তু সেলফ লাইফ খুবই কম, আনা নেওয়া অনেক ঝুঁকি। আপনি দেখেন যত অনুমতি দিয়েছে সেই হিসাবে কিছুই আসে নাই, নগণ্য কিছু ডিম আসছে। কিন্তু এই যে অনুমতি দিয়েছে এত কোটি ডিম, এতে করে আমাদের স্থানীয় উৎপাদনকারীদের উপরে এক ধরনের হতাশা তৈরি করে, তাদের মধ্যে এক ধরনের চাপ আছে মানসিক। সেটা থেকে আমরা স্বস্তি দেওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষাটুকু আমরা প্রকাশ করি যে আমাদের তো সক্ষমতা আছে যে আমরা যে পরিমাণ ডিম উৎপাদন করি, দেশের মানুষ তো চাহিদা পূরণ হবে। আমি তো একেবারে দায়িত্ব নিয়ে বলছি, যে সময় আমাদের বাড়তি চাপটা পড়েছে, সেই সময় আমাদের উৎপাদন একেবারে কম ছিল না, হয়তোবা বর্ষা এবং বন্যার কারণে কিছু পাখি আমাদের চলে যাওয়ার মতো। কিন্তু বাড়তি চাপ বলতেছি, যেহেতু আগাম শীতের সবজি, আগাম না বলি, স্বাভাবিক শীতের সবজি যে সময় প্রবেশ করে, সেটাও কিন্তু এবার হয় নাই। দেখেন, বর্ষা যে সময় শেষে হয়ে যাওয়ার কথা, মনে হয় যে বর্ষাটা ওখান থেকেই শুরু হয়েছে, এবং পুরা এখন পর্যন্ত কিন্তু বর্ষা চলমান আছে। এই কয়েকদিন শুধু বৃষ্টি থামছে। বিষয়টা এরকম যে বর্ষাকালে কি মুরগির ডিম কম পারে? না, বর্ষাকালে ডিম পড়ে না। ধরেন বর্ষা আপনার যে সবজিগুলো, এটা কিন্তু বর্ষার শেষের দিকে একেবারে কমে, এটা সবজির বিষয়। তাহলে মানুষ তো ভাত খাওয়ার জন্য কিছু একটা তো লাগবে। আচ্ছা, আপনি বলছেন তখন চাপটা বেশি পড়ে, বাড়তি চাপ পড়ে। কিন্তু আমরা যদি তখন উৎপাদনটা ওরকম রাখি, আবার 1 মাস 1.5 মাস পরে যখন আবার শীতের সবজি প্রবেশ করে, কালচার ফিশগুলো যখন বাজারে আসে, তখন তো ডিমের চাহিদা, তখন তো ওগুলোর উপরে মানুষ ডাইলিউট করতে পারে, সেক্ষেত্রে আবার চাহিদা কমে যাবে। আমি এখন বাড়ালাম, তাহলে আমি মুরগিগুলো কি করব? তখন তো দাম অনেক পড়ে যাবে। সেগুলোকে সামঞ্জস্য করা, আর এটা বেশি দিন সংরক্ষণ করা যায় না। হ্যাঁ, এটা করা যায় না। কিন্তু ডাক্তার মোহাম্মদ রেয়াজুল হক,
আমাদের দেশের বাস্তবতা হলো যে যে দামটা আপনি যে বললেন চাহিদা তখন বেশি পড়েছে, আস্তে আস্তে সবজি বাজারে উঠলে চাহিদা কমবে, কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশের দাম বাড়লে পরবর্তীতে গিয়ে কিন্তু ওইটার যে মানে সমন্বয়ের যে বিষয়টা আসে সেটা কিন্তু আচ্ছা, এটা অন্য ক্ষেত্রে চলে, কিন্তু ডিমের ক্ষেত্রে কিন্তু এটা চলবে না, কারণ ডিম কিন্তু মজুতদারির বিষয় না, এটা দীর্ঘদিন আটকায়ও রাখা যায় না। বাজারে যখনই আপনার এটার উপরে সরবরাহ এবং চাহিদা এর তারতম্য বেশি থাকলে একটু চাপ পড়বে, দামের মধ্যে অনেকে সুযোগ নেবে, হাত বদলের সুযোগ নেবে। আর যখনই আপনার এটা চাহিদা আর এর মধ্যে সামঞ্জস্য হবে, অটোমেটিকলি দাম কমে আসে। আপনি দেখেন এখন কোনো জবরদস্তি নেই, দাম কিন্তু এখন ফ্ল্যাট রেটে চলে আসছে। ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে এখন কম দামও মুরগি বিক্রি করতেছে, উৎপাদন খরচের সাথে কমও বিক্রি করতেছে। সুতরাং সেটাও কিন্তু আপনাকে অ্যাড্রেস করতে হবে। আবার উৎপাদনকারীদের টিকে থাকার মতো অবস্থা তৈরি করতে হবে, সেটাও সকলের দায়িত্ব। সুতরাং বাণিজ্য মন্ত্রণালয় যে জিনিসটা করেছে আমদানির জন্য, সেটা তাদের নিরিখে দাম, দ্রব্যের দামের উপরে দাম তো নির্ধারণ করে দেয়, তারা তো বসে থাকবে না, তারা একটা কাজ করেছে। কিন্তু আমরা আমাদের আকাঙ্ক্ষার বিষয়টা সবসময় বলে যাব, এবং আমাদের আকাঙ্ক্ষাটাই সঠিক। দেখেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি দিলেও ডিম কিন্তু সেভাবে আসে নাই, এবং অল্প সংখ্যক ডিম আসছে, সেটা এসে কিন্তু আমাদের দাম কিন্তু ইয়ে করতে পারে নাই। কিন্তু সরকার যে দাম নির্ধারণ করে দেয় সেই দামেও তো আমরা বাজারে গিয়ে ডিম পাই না। এখন তো আপনি পাবেন, এখন পাচ্ছেন, একটা সময়ের জন্য আপনি পান না, সেটার জন্য আমরা ইন্টারভেনশনে গিয়েছি। দেখেন, প্রতিদিন কিন্তু রাতে 3টায় আমরা ডিম হস্তান্তর করেছি আমাদের আড়তদারের কাছে। তারা কিন্তু হাত বদল না করা যাতে খুব দ্রুত খুচরা বিক্রেতারা সেটা ব্যবস্থা করেছে, এবং অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু আমরা সেটা ইন্টারভেনশন করে আমরা এটার দামটা কিন্তু আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসছি। এখন তো একেবারে সহনীয় পর্যায়ে আছে। এটা শুনেন, প্রতিবারে সেপ্টেম্বর অক্টোবরে আসলে যখনই সবজিটা কম থাকে বাজারে, কালচার ফিশ কম থাকে, নভেম্বরে সবজি আসে। নভেম্বরে এবার একটু আসতে দেরি করেছে, ওইটা বলতে পারেন। নভেম্বরে ফুল সবজি চলে আসে, এটা কিন্তু অক্টোবর শেষেও সবজি ঢুকে। এবং আপনি কালচার ফিশের কথা ধরেন, এখন কিন্তু কালচার ফিশ ঢুকে গেছে, কিন্তু তার আগে কিছুদিন আগে কিন্তু এই অবস্থা ছিল না। আনুজিয়াল বর্ষা, দীর্ঘায়িত বর্ষা হয়েছে, এবং বর্ষা চলে যাওয়ার পরেও কিন্তু বৃষ্টি অনবরত ছিল। সেই জায়গাটাতে কিন্তু আমরা বলেছি যে এটা বাড়তি চাপ, আমরা দাম বাড়ুক এটা চাই না, কিন্তু সেক্ষেত্রে আমরা ইন্টারভেনশনে গিয়েছি যাতে ইমিডিয়েটলি দাম কমানো যায়। যা যা আসলে যা প্রত্যেকের পক্ষ থেকে সবাই আমরা কাজ করি, প্রাণী সম্পদ অধিদপ্তর, আমাদের ভোক্তা অধিকার, সকলেই কাজ, আমাদের স্টুডেন্ট লিডাররাও কিন্তু কাজ নামিয়েছে, প্রত্যেকটা জেলায় জেলায় কাজ করেছে, সেটা কিন্তু ইম্প্যাক্ট হয়েছে এবং দাম কমেছে। জি, আপনি দুধ নিয়ে কথা বলতে চাচ্ছিলেন, তো দুধের টেকসই উৎপাদন নিশ্চিতকল্পে প্রাণী সম্পদ অধিদপ্তর কি ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে, এই বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, দুধের ব্যাপারে আমাদের শর্ট টার্ম কোনো মানে যে দ্রুত আমরা এটা করে ফেলতে পারবো তা না, কারণ দুধটা আমার গ্রাজিং ল্যান্ড হারাই গেছে অলরেডি। গবাদি পশুর প্রধানতম খাবার এটা তৃণভোজী প্রাণী, তাহলে প্রধান খাবার হবে তার ফডার, অর্থাৎ ঘাস এবং লিগুমিনাস প্ল্যান্ট মিলে। কিন্তু আমরা যেহেতু আমাদের ল্যান্ড স্কারসিটি আছে, যেহেতু যেটুক ল্যান্ড আছে সেটুকু শুধু আমরা ক্রপ কাল্টিভেশন করি, অর্থাৎ ধান চাষ করি বা সেই ক্ষেত্রে গবাদি পশুর জন্য উত্তম যে ফডার আমরা যেটা বলি সেটা কিন্তু আমাদের অভাব রয়েছে, যার কারণে আমাদের নির্ভরশীলতা দানাদার খাদ্যের উপর, প্রক্রিয়াজাত বা এরকম খাদ্য, আমাদের দানাদার খাদ্যের উপরে নির্ভরশীলতা আছে। কিন্তু এটার দামও তো অনেক বেশি, এটার দাম বেশি, আবার গোখাদ্য হিসাবে এটা স্মার্ট না। অর্থাৎ তার দুধ উৎপাদনের যে বিষয়টা আপনি বলছেন, সেটার জন্য আমাদের প্রাকৃতিকভাবে ঘাস, কচুরিপানা উৎপাদন, বাচ্চা উৎপাদন, দুধের লংজিভিটি, মানে বাচ্চার ঘন ঘন বাচ্চা দেওয়া। আমরা যদি বছর বছর একটা বাচ্চা দেয়, আমরা বলি যে কাভিং ইন্টারভেল খুবই কম, তাহলে এটা ভালো। আবার যদি আপনি ইউজুয়াল ফিডের থেকে বের হয়ে যখন আপনি দানাদার নির্ভরশীলতা হবেন, তখন দেখবেন যে 1.5 বছর 2 বছরে করে এভারেজ একটা বাচ্চা দিচ্ছে, তার কিন্তু লুজিং কনসার্ন। সুতরাং আমরা ওই জায়গাটাতে রেস্টোর করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। এটা রাতারাতি হবে না, আবার অনেকের সাথে এটা আমাদের ইন্টারেক্টিভ হইতে হবে, অর্থাৎ কৃষি মন্ত্রণালয়েও এখানে আসতে হবে। তার জমিতে কি শুধু ধানে চাষ করবে নাকি সেখানে ক্রপ ইন্টারভেল করবে, আমরা যেটা বলি ক্রপ ডাইভার্সিফিকেশন, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ যাতে থাকে, ধান চাষ করবে, তারপরে একটা লিগুমিনাস প্ল্যান্ট, এটা কাউফি হতে পারে, সেটা মাসকালাই হতে পারে, সেটা হলো গবাদি পশুর জন্য এটা উন্নত খাবার হবে। আবার সয়েল হেলথও কিন্তু বাড়বে, তখন আপনার কেমিক্যাল ফার্টিলাইজার নির্ভরশীল লাগবে না। অর্থাৎ যখন আপনি লিগুমিনাস প্ল্যান্ট চাষ করবেন, সেটা কাউফি মাসকলা যাই হোক, তখন জমির কিন্তু উর্বরতা ন্যাচারালি বেড়ে যাবে, সে কিন্তু নাইট্রিফিকেশন করে। সুতরাং একদিকে এই যে কাউফি বললাম, মাসকালাই বললাম, এটাকে বললাম ফডার, মানে ঘাসের সাথে এটা মিশিয়ে দিলে এটা হলো স্মার্ট ফডার। শুধু ঘাস খাওয়াই কিন্তু আপনি প্রোটিন করতে পারবেন, মিট আপ করতে পারবেন না। প্রোটিনের যে পার্সেন্টেজ লাগে 16% বা 16 থেকে 19%, এটা কিন্তু পারবেন না, তখন কিন্তু দানাদারে নির্ভর হইতে হবে। আমরা ওই জায়গাটাতে আসতে আমাদের আরো আন্ডারস্ট্যান্ডিং লাগবে। যে আপনি যে বিষয়টা বললেন যে একটা সমন্বয় করে, সব সময় যে আমি ধান চাষ করব তা না,
আমি কাউ, তারপরে আরো যে বিভিন্ন কাউফি আছে, মাসকালাই আছে, মাসকালাই আছে, এগুলা করবেন, এটা আসলে নিশ্চিতটা কে করবে? মানে এটার উদ্যোগটা কে নিতে পারে? এটা কি প্রাণী সম্পদ মন্ত্রণালয় বললে জেলা পর্যায়ে বা যারা আছে কৃষকরা, কখনো কি এই ধরনের কথা হয়েছে যে এই ধরনের কিছু আপনারা ইনপুট করতে চান? এটি রাতারাতি করা যাবে না। যেমন এক সময় কিন্তু যে এখন উন্নত ঘাস আসছে, যেটা আমরা নেপিয়ার বলি, আমরা এখন বলি যে এটা সাফিসিয়েন্ট না, নেপিয়ার বলি। সাফিসিয়েন্ট না মানে প্রোটিন পার্সেন্টেজের দিক থেকে, কিন্তু নেপিয়ার এখন বাজার হয়েছে আপনি দেখেন। কিন্তু একসময় আমরা এগুলো বলেই গিয়েছিলাম, এখন এটা বাস্তবায়ন হয়েছে। একসময় সাইলিজের কথা বলতাম, সাইলিজ কিন্তু বাজারে এখন অ্যাভেলেবেল এবং সাইলিজের মার্কেট তৈরি হয়েছে। সুতরাং আমি আজকে বললো যে কালকে শুরু হয়ে যাবে তা না। এখন আমরা ফডারের কথাটা বলছি, অর্থাৎ শুধু সাইলেজ, শুধু আপনার নেপিয়ার ঘাস দিয়ে কিন্তু আমি ভালো একটা গোখাদ্য করতে পারছি না। এটার থেকে আরও স্মার্ট হতে গেলে আমার ওই যে লিগুমিনাস প্ল্যান্ট লাগবে মিশাই, সেটা আমরা বলা শুরু করেছি। কালকে সকালে বাস্তবায়ন হয়ে যাবে এটা না, কিন্তু বলা যখন শুরু করেছি, ক্যাম্পেইন শুরু হয়েছে, অনেকের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ হচ্ছে, তারা শুরু করেছে, এটা সম্প্রসারিত হবে এবং আন্ডারস্ট্যান্ডিংগুলো ক্লিয়ার হবে যে আপনি একচেটিয়া তিন ফসলে ধান চাষ করবেন না একটাকে ইন্টারভেল দিয়ে আপনি লিগুমিনাস প্ল্যান্ট করবেন, সেক্ষেত্রে সয়েল হেলথ বাড়বে, সকলে কিন্তু উইনিং সিচুয়েশনে থাকবে। গবাদি পশুর খাদ্যটা স্মার্ট হবে। দানাদার নির্ভরশীলতা আমরা জিরো করে ফেলতে চাই, কিন্তু এটা রাতারাতি পারবো না। কিন্তু ওই জায়গায় আসলে আমাদের উৎপাদন খরচও কমবে, পশুর স্বাস্থ্য ভালো হবে, মানুষের জন্য কিন্তু ভালো উৎপাদনটা, মাংসটাও ভালো হবে এবং দুধটাও ভালো আসবে। আচ্ছা, আমি খামার নিয়ে একটু কথা বলতে চাই। যেহেতু এখন ব্যক্তি পর্যায়ে অনেক খামার হয়েছে, তো ওই ধরনের খামারিদের সাথে বা খামারিদের উন্নয়নে বা তাদের সাথে কোনো ধরনের কর্ম পরিকল্পনা আপনাদের হয়েছে কিনা এই বিষয়ে কথা বলতে। তবে একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে এই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে জানতে চাইব। দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠানের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ এবং আমার সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হক, মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর। এবং আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হলো প্রাণীজ আমিষের যোগানে প্রাণী সম্পদ অধিদপ্তরের ভূমিকা, সেটি নিয়ে কথা বলতে চাই। আমরা বিরতির আগে কথা বলছিলাম, আমরা দুধ নিয়ে কথা বলছিলাম। তো আমরা একটা বিষয় জানতে চাই, যেহেতু বাংলাদেশে কিন্তু ব্যক্তি পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ছোট বড় মিলিয়ে অনেক খামার হয়েছে, তো খামারিদের বিষয়ে আপনি কি বলছেন বা আপনার মন্ত্রণালয় থেকে কি ধরনের পদক্ষেপ বা কর্মপরিকল্পনা আছে একটু জানতে চাই ছোট করে। খামারিরা গবাদি পশু পালবে, সেটা যদি আপনি ডেয়ারি ফার্ম ধরেন, ইভেন দেন যদি আপনি কমার্শিয়াল লেয়ার ব্রয়লার ধরেন, সেটাও খামারি। অনেকে কোরবানিতে গরুর জন্যও করছে। হ্যাঁ, খামার থেকে এখনো আমাদের 20%-এর বেশি অর্গানাইজ খামার, যেটা একটু বড় সাইজ, সেখান থেকে কিন্তু আমাদের যে যোগানটা 20%-এর বেশি এখনো আসে না। আমাদের 80% যোগান আসে, অথবা ক্ষেত্র বিশেষে 85% আমি বলবো, এটা আসলে আমাদের প্রান্তিক একেবারে 2-1টা করে পালে কোরবানির গরু, এখনো 2-1টা করে পালে, এখান থেকে সোর্সটা বেশি। সুতরাং ওদেরকেও আমরা সম্মান দিয়ে খামার বলি, পারিবারিক খামার। আর অর্গানাইজ খামার একটু বড় সাইজের, 20-30টা বা 10-20টা গরু আছে। তো কোনো খামারই প্রশিক্ষণ ছাড়া কিন্তু লাইভ বিজনেস কিন্তু সহজ বিষয় না। ওনাদের মেইন বিষয়টা হলো প্রশিক্ষণ, সেটা কিন্তু নেসেসারি, আমরা এটা এনশিওর করি। আর যার কাজ তিনি করবেন, আর তার কাজ কিন্তু সরকার করে দিবে না, কিন্তু সরকার পথ দেখায়, প্রশিক্ষণ দেয়, লিস্ট। প্রশিক্ষণের কি ধরনের আমাদের নানা ধরনের প্রশিক্ষণ আছে। আর প্রশিক্ষণটা কিন্তু এরকম, এটা কি আমি জানতে চাই, আমরা যেমন দেখি যে যুব উন্নয়ন প্রশিক্ষণ, ওইখানেও কি এই ধরনের কোনো প্রজেক্ট কি প্রাণী সম্পদের থাকে? ক্রস কাটিং ইস্যু, যুব উন্নয়নে কিন্তু গবাদি পশুর প্রশিক্ষণ দেয়, সেটাও কিন্তু প্রাণী সম্পদেরই স্পেশালিস্টরা গিয়ে দেয়। তো যুব উন্নয়নে একটা বড় কাজ একা করে না কেউ, 10 জনে মিলে যে কাজটা হয় সেটার একটা ইম্প্যাক্ট অন্যরকম। যুব উন্নয়নে করে আমাদের আনসার বিডিপি, সবাই করে। মেইন স্টেক হোল্ডার হলো প্রাণী সম্পদ অধিদপ্তর। কিন্তু যদি অন্য কেউ সহযোগী হিসেবে, অনেক এনজিও কাজ করে, তাদেরকেও আমরা ক্যাপিটাল করি না, ঠিক আছে, তারাও ওন করে, রাষ্ট্র সবাইকে নিয়ে। সুতরাং সেই কাজগুলোকে আমরা অস্বীকার করব না, তাদেরকেও আমরা মেন স্ট্রিমিং করি এবং সকলেই মিলে কাজটা করি। বিদায় শুনেন, অল্প কয়েকদিনে আমরা স্বয়ংসম্পূর্ণ কোরবানিতে, এটা তো গল্প না, এটা তো একটা বড় ট্রেড, তাই না? যেখানে আমরা একটা পার্শ্ববর্তী দেশের নির্ভরশীলতা ছিল, সেখানে এখন অনেকাংশেই নেই, অনেকাংশে। এখন আমাদের যে বিষয়টা হলো আপনার দাম কমাতে হবে, আমাদের এটা আরো মানসম্মত করতে, এখনো মানসম্মত আছে, এটাকে আরো অধিক মানসম্মত কিভাবে করা যায়, দামটা আমার মনে হয় যে দামটা আরো একটু সহনীয়। ওই যে বললাম, আপনি যখন রাফিজ বেস্ট ও তৃণভোজী যখন করবেন, তখন কিন্তু তার কষ্ট কমে যাবে, অনেক কমে যাবে।
আর দানাদার তো আমদানি করতে হয়, সোয়াবিন মিল আমদানি করছেন, ওইটা সেটা আমদানি নির্ভর, ট্যাক্স আছে, ওই আছে, সে আছে, ফ্রেট আছে। সেক্ষেত্রে যতদিন পর্যন্ত আপনি রাফিজ বেস না আসবেন ততদিন পর্যন্ত দামের বিষয়ে কিন্তু আমাদের একটা ঝুঁকি থাকবে। তো সেটাতে আমরা হাত দিয়েছি, এখন রাতারাতি করতে পারবো না, কিন্তু আমরা হাত দিয়েছি যখন, আমরা কিন্তু ফেলিউর হব না। যখন আমরা বলেছি যে কোরবানির পশু যখন পার্শ্ববর্তী দেশ থেকে আনা বন্ধ হয়, অনেকে বলেছে যে আমরা পারবো, কিন্তু আমরা পেরেছি। এবং আপনি যেটা বলে দামের যে বিষয়টা করেছেন, সেটাও আমাদেরকে একটু সময় দিতে হবে, আমরা পারবো। কিন্তু এটা হলো বায়োলজিক্যাল ইস্যু, এটা রাতারাতির কিছু নেই। একটা কালচার থেকে আরেকটা কালচারে একটা এরাতে প্রবেশ করতে মাইন্ডসেট পরিবর্তন এবং মানুষকে ক্যাম্পেইনে আনা, তাদেরকে মেইন স্ট্রিমিং করা একটু সময় নেয়। সে সময়ের মধ্যেই আমরা আছি, ইতিবাচকভাবে আছি। ডক্টর মোহাম্মদ রেয়াজুল হক, যে বিষয়টি আপনি বললেন যে গবাদি পশুর যে উৎপাদন সেটিতে আমরা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু মাংসের দামের ক্ষেত্রে আপনি কি বলবেন? না, দাম সেটা কেন আমি বলেছি। সহনীয় পর্যায়ে থাকছে না? ওইটা আমরা বললেন, আপনি যেটা কোরবানির জি, জি। গরুর কথা, কিন্তু দাম, মাংসের যে দাম, আমাদের পার্শ্ববর্তী দেশের কথা আপনি বললেন, পাকিস্তান এবং ইন্ডিয়াতে কিন্তু মাংসের দাম খুবই কম। তা আমাদের এখানে মাংসের দামটা কেন, যেহেতু আমরা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, মাংসের দাম কেন কম? আমি আগেও বলেছি যে আমাদেরকে অবশ্যই খাদ্য খরচে হলো আমার মেইন 70% বা এর থেকে বেশি আমার খাদ্য মানে আসে আর উৎপাদনে। সুতরাং সেই খাদ্য আমরা এখনো আমদানি নির্ভর, অনেক ক্ষেত্রে দানাদার নির্ভর। সেখান থেকে বলছি আমাদের আসতে নিজস্ব খাদ্যে আসতে হবে। আর ইন্ডিয়ার যে দামটা বলেছেন, দেখেন তারা কিন্তু গোমাংস খায় না, জবাই করাও নিষিদ্ধ। পাকিস্তানে তো খায়। পাকিস্তানে খায়, তাদের ল্যান্ড এবং তাদের নিজস্ব জাত, সেগুলো আদিকাল থেকে তারা একটু ভালো পজিশনে আছে। আমাদের নিজস্ব জাত ডেভেলপ করতে আমরা এখন আবার হাত দিয়েছি আমাদের নিজের সেই জাতগুলো, আরসিসি বলি, মুন্সিগঞ্জে বলি, সব কিছুকে আমরা কনজারভেশন করে উন্নয়ন করতেছি। কিন্তু এই ঢাকা শহরেও মোহাম্মদ রেয়াজুল হক, আমরা অনেককে দেখেছি, এই যে খলিল, তারপরে এই ধরনের আরো অনেককে দেখেছি, তারা মাংসের দাম কমিয়েছে। সেটা কিভাবে সম্ভব হয়েছে? এবং সে যখন কমিয়েছে তার পেছনে তাকে রীতিমতো দেখা গেছে তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে, আপনি কেন কমে বিক্রি করছেন, বেশি কেন বিক্রি করছেন না? এটা আপনি ভালো কথা বলেছেন। তাহলে খলিল কি লস দিয়ে বিক্রি করেছে? না, অবশ্যই না, অবশ্যই না। তাহলে হয়তো প্রফিট কম করেছে। এখানেও কিছু তাহলে পরে গ্রে এরিয়া আছে, যে তিনি যদি পারেন অন্যরা কেন পারেন না। অন্য জায়গাটা তো আমি দেখবো না, ওটা হলো বাজার, ওটা ব্যবসা, আমি উৎপাদন করি। কিন্তু সিন্ডিকেট কি এখানে নেই আপনি মনে করেন? আমি তো বলবো যে এই জায়গাটাতে ইন্টারভেনশনের জায়গা অবশ্যই আছে। খলিল যদি পারে, অন্যরা কেন পারবে না? এখন বিক্রেতা বিক্রির বিষয়ে কিন্তু আমার মন্ত্রণালয় এটা রেসপন্সিবল না। আমরা উৎপাদন করব, আমাদের উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি সেই জায়গাতে আপনাকে উত্তর দিব। দামের বিষয়টা, আর যদি দামেও করতে পারেন, আমি উৎপাদন খরচ আরও কীভাবে কমা যায় সেটা আমি বলবো। কিন্তু বাজারে খলিল পারে, অন্য কোনো কেউ পারে না কেন, সেটা ইন্টারভেনশন করার দায়িত্ব অন্যরা। আমাদের যদি সহযোগিতা চায়, আমরা অতীতেও দিয়েছি, এখনও দিব, ভবিষ্যতেও দিব, এখনও দিচ্ছি। কিন্তু এই জায়গাটা দেখার দায়িত্ব কিন্তু যাদের সংশ্লিষ্ট, তারা যাতে দেখে। খলিল পারলে অন্য কেউ পারে না কেন? জি, অবশ্যই খলিল সাহেবকে আমরা অবশ্যই অনুকরণ করা উচিত। তাকে আমরা অবশ্যই তাকে দেখে তো অন্যরা আমরা করতে পারি, অন্যরাও করে, অনেকে আমরা দেখি। জি, হয়তো এটা আরো বাড়বে। অবশ্যই। জি, এখন জানতে চাইবো যে টেকসই বাংলাদেশ গঠনে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মপরিকল্পনা আমরা একটু জেনেছিলাম। তো যদি জানতে চাই এই পরিকল্পনা, বর্তমানে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, উপদেষ্টা মণ্ডলী থেকে প্রাণী সম্পদ অধিদপ্তরে আপনি কি ধরনের সহায়তা পাচ্ছেন, বা তাদের কাছ থেকে কি ধরনের মেসেজ বা দিক নির্দেশনা পাচ্ছেন? একেবারে ক্লিয়ার কাট কথা, প্রকল্প গ্রহণ করা হবে জনস্বার্থে। অবশ্যই প্রকল্প অতিবিলাসী কোনো প্রকল্প থাকবে না। থিঙ্ক লোকালি, অ্যাক্ট। আমরা যখন কাজ করব, থিঙ্ক গ্লোবালি, অ্যাক্ট লোকালি। আমরা দেখব বিশ্বায়নে কি ভালো বিষয় আছে। যখন কাজ করব, আমার দেশের সক্ষমতা নিয়ে আমি কাজ করব। সুতরাং এখানে অতিবিলাসী কোনো প্রজেক্ট নেওয়া, এবং প্রজেক্ট নেওয়ার পরে সেখান থেকে ইমিডিয়েট যে রেসপন্স, ইমিডিয়েট যে কমপ্লিমেন্ট জাতি পাবে, কৃষক পাবে, ভোক্তা পাবে, সেটা দেখায় কাজ করতে হবে। সমবন্টন, এবং শুধু উৎপাদন না, সে যে ন্যায্য হিস্সা বণ্টিত হয় এবং সকলে যাতে এই ন্যায্য হিস্সাটা পায়, এই ধরনের প্রকল্প আমরা গ্রহণ করতে উদ্যোগী হয়েছি। আবার কিছু প্রকল্পে আমরা বিলাসী কিছু জাস্ট এখনই দরকার নাই, এগুলো হয়তো দরকার কিন্তু এখনই দরকার নাই, সেগুলো আমরা কাট করে দিয়েছি। যেগুলো ইমিডিয়েটলি আমাদেরকে কিছু কমপ্লিমেন্ট দিবে এবং এটা বহন করার মতন আমাদের আছে, সেগুলো আমরা অ্যাড্রেস করে এগিয়ে যাচ্ছি। সুতরাং এই জায়গাটা আমাদের অনেক বৈপ্লবিক পরিবর্তন আসছে। এবং ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমাদের প্রত্যেকটা প্রকল্প হবে সম্ভাব্যতা যাচাই করে, এবং ছোট প্রকল্প যদি সম্ভব হয় সেটা আমরা দেখবো যে ইমিডিয়েট ইম্প্যাক্ট কী হতে পারে সেটা করে। কিন্তু আমরা অনেকগুলো প্রকল্প আমরা স্লট করেছি এবং সেটা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে।
তাড়াহুড়া করিতে না, 3 মাস সময় পেয়েছে, এর মধ্যে অনেক কিছু কাজ হয়েছে এবং ইমিডিয়েটলি আমরা অনেক কিছু দেখবেন যে পজিটিভভাবে এগিয়ে যাচ্ছে এবং প্রতিটা প্রকল্পের সুন্দর সুন্দর আপনার উপযোগ থাকবে, যেটা আমরা বলি উপহার, সেটা হলো গণমানুষের জন্য এবং ভোক্তার জন্য, উৎপাদনকারীর জন্য। উৎপাদনকারীও কিন্তু একটা স্টেক হোল্ডার, তিনি ভালো উৎপাদন করে মানে আমরা সবসময় যেটা দেখি সব মানে উৎপাদন পর্যায়ে যেই দাম মানে কৃষক লেভেলে আমরা যেটাকে বলি একেবারে তৃণমূলে, সেটা কিন্তু আসলে পায় না সেরকম। মধ্যস্থতা যেসব ব্যবসায়ী আছেন বা আমরা যেটা বলি দালাল এক কথায়, তারা আসলে এই সুযোগটা নেয়। আচ্ছা, এটা আপনি ভালো কথা তুলছেন। আমি বলতে চাই স্টেক হোল্ডার বলি আমরা, হাত বদল হতেই পারে যদি সে কোনো ভ্যালু এডিশন করে। আর আননেসেসারি শুধু সে একটা মধ্যস্বত্ব ভোগ করার জন্য কোনো ভ্যালু এডিশন না করে, সেক্ষেত্রে আমরা বলবো যে এটা আননেসেসারি। আমরা এই হাতগুলো কীভাবে কমানো যায় সেটা অ্যাড্রেস করেছি এবং আমরা 316টা স্পটে এখন মানে সুলভ মূল্যে ডিম বিক্রি করছি। এটা কিন্তু এমন না যে আমরা 1 সপ্তাহের জন্য 2 সপ্তাহ, এটা আমরা স্থায়ী করেছি। এটা এলডিডিপি প্রকল্পের মাধ্যমে। এটা কতদিন চলবে? এটা চলমান থাকবে ইনশাআল্লাহ, এটা চলমান থাকবে এবং এটার সংখ্যা আমরা আর কমাবো না, আমরা আর পিছাতে চাই না, আমরা এই সংখ্যাটা শুধু বাড়াইতেই থাকবো এবং ইমিডিয়েট আমরা কিছুদিনের মধ্যে এটাকে 400-তে রূপান্তর করব। আচ্ছা, আমি একটু আমার দর্শকদের জন্য, অনেকেই হয়তো যুব সমাজ যারা ব্যবসা করতে চায়, এখন আপনারা এই যে ডিমের যে বিষয়টা বিক্রির যে ব্যবস্থা করছেন, এটা আপনার কিভাবে, কেউ চাইলে কি প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে বা কোথায় যোগাযোগ করে আসলে এই ধরনের কেউ চিন্তা করলো, যে স্কুল কলেজের কেউ চিন্তা করলো, ইউনিভার্সিটির স্টুডেন্ট চিন্তা করলো যে না আমরা, যেহেতু আমরা কিছুদিন আগে কিন্তু এলাকা ভিত্তিক যে সবজি বিক্রয় করার যে বিষয় বিভিন্ন পাড়া মহল্লায় এরকম ডিম বিক্রি করতে, সে কিভাবে করবে? একটু যদি কেউ এরকম আকাঙ্ক্ষা থাকে তার যোগাযোগ করবে প্রাণী সম্পদ অফিসে, আমরা যদি তাকে একটা স্পট দিতে পারি। এখানে জায়গাটা হচ্ছে যে সে আপনাদের কাছ থেকে ডিম কিনে নেবে। এক্স্যাক্টলি, আমাদের প্রোডিউসার গ্রুপ একটা ন্যায্য মূল্যে ডিমটা দেয়, হাত বদল হবে না, সরাসরি চলে আসবে, ওখান থেকে উনি বিক্রি করবে। আমাদের যে এখন 316টা আমরা স্পটে বিক্রি করছি, জাস্ট তাই, যারা উৎপাদন করে আমাদের কি আরো বাড়ানো হবে? হ্যাঁ, বাড়ানো হবে। আমরা 400 ইমিডিয়েটলি করে ফেলবো। যদি দেখছি যে এটার কমপ্লিমেন্টটা খুব ভালো, আমরা আরো বাড়াতে থাকবো। তো আমরা কিন্তু এটা কিন্তু আপৎকালীন সময়ের জন্য বলছি না, এটাকে আমরা একেবারে দীর্ঘায়িত করব এবং এটা থেকে ভালো একটা স্মাইলিং আমরা অবস্থা দেখছি, ক্রেতা বিক্রেতা উভয়ে স্মাইলিং, মানে যারা বিক্রি করছেন তাদের প্রফিট থাকে। এক্স্যাক্টলি, এবং প্রফিটটা সহনীয় পর্যায়ে। এবং পর্যায়ে। কথাটা হচ্ছে যে ক্রেতা বিক্রেতা উভয়, এখানে বিক্রেতা কিন্তু অলমোস্ট এটা হলো প্রোডিউসার গ্রুপেরই একজন, সুতরাং এখানে ক্রেতা বিক্রেতা উভয় স্মাইলিং, মাঝখান দিয়ে হাত বদলটা আমরা বন্ধ করে দিয়েছি। তো এগুলো হচ্ছে আমাদের ইন্টারভেনশনের জায়গা, আমরা আমাদেরটা করব এবং এই দামটা সহনীয় পর্যায়ে রাখতে যে জায়গাটুকু অ্যাড্রেস করা, ইন্টারভেনশন করা, আমরা সবই করব। জি, ডিম নিয়ে আমরা কথা বলেছি, দুধ নিয়ে আমরা কথা বলেছি এবং মাংস নিয়ে আমরা কথা বলেছি। এখন আমি জানতে চাইবো, এই যে আমাদের যেহেতু আমাদের আমিষের যোগান ডিম, তারপর আমাদের যে মাংস এবং দুধ, এই তিনটাতে যদি আমরা সমন্বয় করি এবং আমরা আমাদের যে ভোক্তা যারা আছেন, যারা মানে একেবারে দুস্থ অসহায়, মানে দিন আনে দিন খায়, তাদের কাছে যদি আসলে সত্যি সুলভ মূল্যে পৌঁছাতে হয়, আপনি মানে কিভাবে পরিকল্পনা গ্রহণ করলে খুব অল্প সময়ের মধ্যে এই ইম্প্যাক্টটা পড়বে যে সবাই পাবে হাতে হাতে? আপনি আসলে ডিমটা আমরা বলি সুপার ফুড এবং ডিমটা গণমানুষ। আচ্ছা, একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে ফিরে সেই প্রশ্ন উত্তরটা নিচ্ছি। দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠানের সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পর, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস অনুষ্ঠান। আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। আজকের আমাদের আলোচনার বিষয় প্রাণীজ আমিষের যোগানে প্রাণী সম্পদ অধিদপ্তরের ভূমিকা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ রেয়াজুল হক, মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর। ডাক্তার মোহাম্মদ রেয়াজুল হক, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে স্বল্প আয়ের যারা আছেন, দিন আনে দিন খায়, দিনমজুর বা একেবারে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত আমরা ধরতে পারি, তাদের কাছে আসলে সুলভ মূল্যে মাছ, মাংস, ডিম পৌঁছানোর কি পরিকল্পনা হতে পারে? জাস্ট 2 মিনিটে শেষ করছি। আমরা বলি যে ডিমের ব্যাপারে একটা উদ্যোগ আমরা নিয়েছি, এটা হয়তোবা আরো বড় পরিকল্পনা হতে পারে, সেটা কিন্তু আমরা শুরু তো করেছি, সেই স্পটগুলো আমরা বাড়াবো। সুতরাং ডিম একটা কিন্তু সুপার ফুড, ডিম কিন্তু গণমানুষের খাবার এবং এরকম না যে ধনী মানুষের জন্য একরকম, না না, সবাই 5 স্টার হোটেলগুলো তাড়াতাড়ি, হ্যাঁ 5 স্টার হোটেলগুলো যে মানে ডিমটা পাচ্ছেন, সেই মানে ডিমটাই কিন্তু আমার একজন স্বল্প আয়ের মানুষও কিন্তু এনজয় করতে পারে। এটার যে পটেনশিয়াল একই জিনিস।
সুতরাং এই সুপার ফুডটা কিন্তু আমরা এনশিওর করছি। এখন ডিমের দাম বাড়লে ম্যাটার করে, অন্য কিছু দাম করলে এত করে এটার দাম এটা তৌফিক আমি মনে করি, কারণ আমি এই সেক্টরে আছি। ডিমের দাম যাতে না বাড়ে সেজন্য আমরা সোচ্চার আসি থাকবো। এবারের বিষয়টা একেবারে আনইউজুয়াল, এবারে বর্ষাটাও আনইউজুয়াল, এবারে সবকিছু আনইউজুয়াল, স্বল্প সময়ের জন্য যেটা হয়েছে সেটা হওয়া উচিত ছিল না। আগামী আমরা আগের থেকেই এটাকে কিভাবে যখন আমাদের উদ্বৃত্ত থাকবে সেটা কিভাবে একটু সংরক্ষণ করে সেপ্টেম্বর অক্টোবরে যে বিষয়টা ঘটে সেটা নিয়ে এখন থেকে আমরা আগাম পরিকল্পনা। একটা জিনিস বলি যে এটা তো সেলফ লাইফ কম, একটু চ্যালেঞ্জ আছে, তবে কোনো অবস্থাতে আমরা আমদানি নির্ভর হব না এটুকু বলি। এবং ইনশাল্লাহ আমরা কিন্তু গণমানুষের কাছে ন্যায্য মূল্যে এটা পৌঁছানোর সকল পরিকল্পনা গ্রহণ করছি এবং এটাতে আমরা অবিচল থাকব। আচ্ছা, দুধ এবং মাংসের কথা আপনি আগেই বলেছেন এবং ডিমের কথা যেটি আপনি বললেন যে সহনীয় পর্যায়ে রাখতে আগাম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং আমরা আশা করি যে এই পরিকল্পনাটি বাস্তবতার মুখ দেখবে। ডাক্তার মোহাম্মদ রেয়াজুল হক, মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের এই এশিয়ান বিজনেস স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ। দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠান আজ এ পর্যন্ত, আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।